কি বলছে, একজন এজেন্ট 15,000 টাকা মূল্যের কোনো দ্রব্য বিক্রি করেছেন, তাতে তার 12.5% কমিশন হয়েছে। তাহলে তাকে কমিশন কতটা দেওয়া হয়েছে? এবারে দেখো, তুমি তো জেনে গেছো যে 12.5% মানেই হচ্ছে 1/8, তাই না? 12.5% মানে যে 1/8, আমি ডাইরেক্টলি জেনে গেছি, তাহলে আমার কিন্তু এখানে ঝামেলা কমে গেল। মানে যা উনি বিক্রি করেছেন তার 1/8 হচ্ছে ওর কমিশন। তাহলে 15,000 টাকা, 15,000 টাকার 1/8, এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আমাদের উত্তর। এইবারে তুমি এটাকে 8 দিয়ে ডাইরেক্টলি কাটতে পারো, 4 বা 2 দিয়ে কাটাকুটি করতে পারো। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে আমাকে বলো তো এটার উত্তরটা তাহলে কত হলো? ম্যাম 1875 আসছে। হ্যাঁ, 1875, একদমই তাই, 1875 টাকা। একদম সিম্পল আর ইজি একটা কোশ্চেন, জাস্ট 12.5%। এবারে তুমি যদি না জানতে এটা 1/8, তখন কিন্তু 12.5%কে আমাদের আবার ভেঙে ক্যালকুলেশন করতে হতো। ঠিক আছে, দেখে নাও। চলো পরের অঙ্কে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, বলছে 1/8 of a number is 41.5. 1/8 of a number is 41.5. What will 69% of that number be? তাহলে ওই নাম্বারে 69% কত হবে? কোনো একটি সংখ্যার 1 অষ্টমাংশ মানে 1/8 যদি 41.5 হয়, তাহলে ওই সংখ্যাটার 69% কত হবে জানতে চেয়েছে। জাস্ট একটা নিউমেরিক্যালস এর একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। এবারে কি নাম্বার তা তো আমরা জানি না, নাম্বারটা কত তাই আমি জানি না। তুমি এখানে নাম্বারটাকে যদি ধরেই নাও যে নাম্বারটা এক্স, কোনো অসুবিধা নেই। তো বলছে যে ওই এক্স এর যদি 1/8 করা হয় তাহলে সেটা 41.5। ক্লিয়ার? এইটা বলছে। তাহলে সবার প্রথমে তুমি এখান থেকে এক্স বের করে নাও। 41.5 ইন্টু 8, এটা হচ্ছে ওই নাম্বারটা, এখনই গুণ করার দরকার নেই, এই অবস্থায় থাক। এবারে বলছে এইটার 69% কত হবে। তাহলে এই যে তুমি এক্স বের করলে, এইটা 69%। এবারে এই ক্যালকুলেশনটা কিন্তু তোমাকে করতে হবে নিউমেরিক্যালস এর। এবারে বোঝাই যাচ্ছে কাটাকুটি তো এখানে হবে না, আমাদের পয়েন্টে হবে। তাহলে এইখানের একটা পয়েন্ট তুলে তলায় একটা জিরো নিয়ে এলাম। যদি মনে হয় যে কিছুটা কাটাকুটি করা যাবে সেটা করতে পারো, দেখা যাক। আমি যদি বলি 2 দিয়ে কাটবো, 2 দিয়ে এটা 4, আবার 2 দিয়ে এটা 5, 5 দিয়ে এটাকে কাটবো, কত হবে? 5 আসবে 40, 41 1 15, 3 5 15। এইবারে কি 4 দিয়ে এখানে 100 কে কেটে নেবে? আমার মনে হয় সেটা না করাই ভালো হয়। এই যে আমি দেখতে পাচ্ছি ওপরে 4 আর নিচে 100 আছে, তুমি এখানে 4 দিয়ে 100 কে ডাইরেক্টলি 25 করে দিতে পারো, আর না হলে কিন্তু না করতে পারো। কেন আমি না করতে বলছি? কারণ এইটা গুণ করার পর তুমি এই তলায় যে দুটো জিরো আছে সেটা ইজিলি তুমি পুট করে দিতে পারবে যে পয়েন্টটা কোথায় হবে। যেহেতু তলায় দুটো জিরো আছে, যেটা গুণফল হবে ডান দিক থেকে দুটো ঘর কাউন্ট করে আমার পয়েন্টটা বসবে, ঠিক না? আচ্ছা, আরেকটা কাজ করা যেতে পারে বুদ্ধিমানের মতন, সেটা কি বলতো? দেখো একবার অপশন গুলোর দিকে তাকাও। আমি জানি এই গুণটা হচ্ছে বেশ বড় একটা গুণ, তোমার করতে কিছুটা সময় লাগবে। তার আগে তুমি একবার অপশন গুলোর দিকে তাকাও। যদি দেখো যে অপশন গুলোর প্রত্যেকটার ইউনিট ডিজিট ডিফারেন্ট ডিফারেন্ট আছে, তাহলে কিন্তু শুধুমাত্র ইউনিট ডিজিট দেখেও আমি কিন্তু অ্যান্সারটা টিক মারতে পারি। এখানে যদি ইউনিট ডিজিট মানে একদম তোমার একক ঘরের সংখ্যা, যেটা কত হবে বলো এখানে? 3 4 12, ঠিক আছে? 3 4 12, 12 কত হবে? জাস্ট এটা বোঝার চেষ্টা করো, না বুঝলে বলবে, আমি রিপিট করব। 3 4 12, 12 2, ওই 2 আর 9, 9 দুগুণে 18। তার মানে একদম ইউনিট প্লেসে 8 হবে, মানে পয়েন্টেরও এই দিকে আর কি, ডান দিকে। তাহলে একমাত্র আমি দেখতে পাচ্ছি অপশন সি, যার একদম ইউনিট প্লেসে এখানে 8 আছে, ইউনিট প্লেসে 8 আছে। আর আমরা জানি ডান দিক থেকে দুটো ঘর এদিকে পয়েন্ট বসবে, তাহলে পয়েন্টটা তোমার এখানেই বসলো। তাহলে তুমি এটা গুণ করলে যা হবে তোমার কিন্তু অপশন সি হবে। হ্যাঁ, আরেকটাও যদি অপশন এরকম থেকে যেত তখন তুমি করতে পারতে না, তখন তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হতো। আদারওয়াইজ কিন্তু তুমি যদি এই অবধি ঠিকঠাক করে থাকো আর প্রত্যেকটার অপশনের ইউনিট ডিজিট যদি আলাদা আলাদা থাকে, তাহলে অপশন দেখেও কিন্তু আমি এই গুণটা না করেও অ্যান্সার টিক মারতে পারি। এইটা তুমি নিজে করে দেখো রাফে, সিম্পল, এটা বোঝানোর মতন কিছু নেই, নিজের মতন গুণ করবে, করলে কিন্তু আমাদের 229.08 উত্তর চলে আসবে। ঠিক আছে, এইটা আমি এক্স বের করলাম না, এক্স এর 69% আমি বের করলাম।
এইটা আমি কি বের করলাম, এক্স তো এখানে বের করেছিলাম, তার 69% মানে অপশন সি। আচ্ছা এইটা ক্লিয়ার হলো, বোঝা গেছে বলো? আচ্ছা মানে 69% বা 69 বা 100 করলে পার্সেন্টেজটাকে তোলার জন্য? হ্যাঁ ডেফিনেটলি, কারণ তোমাকে তো 69% বলেছিল করতে না, তাহলে আমি তো পার্সেন্টেজ রেখে দেবো না, তোমাকে তো প্রপারলি অ্যান্সারটা বের করতে দিয়েছে, তাহলে পার্সেন্টেজ বুঝলো, তলায় দুটো শূন্য চলে এলো, 100 চলে এলো, ব্যাস ক্লিয়ার। আর এই শূন্যটা কেন এনেছিলাম বুঝতে পারছো তো, পয়েন্টের পরে একটা ডিজিট ছিল বলে সেটা তুলে তলে শূন্য এনেছিলাম। 41.5/10 যেটা বলছে। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা উঠলে পয়েন্টের পরে কি একটাই সংখ্যা আছে, তাই জন্য তলায় একটা শূন্য এলো, বোঝা গেছে? হ্যাঁ 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 বুঝেছি। আচ্ছা আমি অ্যান্সারটা কিভাবে টিক মারলাম এটা বুঝতে পেরেছো তো, এই যে কেন আমি অপশন সিটা টিক মারলাম, এটা ক্লিয়ার হয়েছে? আমি তো 80 লাস্টে যে ইউনিট দিতে পারি 4 into 3 is 12, 12 into 9 করলে 2 into 9 is আমি আবার বলছি, আমি আবার বলছি তুমি দেখে নিও। 3 আর 4 আছে তো, দেখে নাও 3 আর 4, আমি যখন 83 এর সাথে 4 গুণ করব, আমার ইউনিট ডিজিট মানে একদম একক ঘরের সংখ্যা কি হবে, 3 4 12, এদিকে যাই হোক না কেন ইউনিট ডিজিট 2 হবে কিনা, ডেফিনেটলি 2 হবে। এবারে এর সাথে আবার তুমি একটা 69 মাল্টিপল করছো, এই 2 এর সাথে তো আবার এই 9টা গুণ হবে, তাহলে 9 2 ইউনিট প্লেসে তো 8 হবে, 9 2 18 8, আমি তো ডান দিক থেকে গুণটা করা শুরু করব, তাহলে তো আমার ইউনিট প্লেসে 8 হলো। এবার এদিকে যাই হোক না কেন একক ঘরের সংখ্যা তো 8 হলো, আর একমাত্র আমি দেখলাম অপশন সিতেই একদম এইখানে 8 আছে। এবারে তলায় যেহেতু 100 আছে, আমি জানি এদিকে যাই হোক না কেন ডান দিক থেকে দুটো ঘর কাউন্ট করে তোমার শূন্য, সাপোজ আমি অন্য আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ধরো বললাম যে 3 5 7 2 9 ধরো 8 ডিভাইডেড বাই 100, তাহলে আমাদের পয়েন্ট কোথায় বসবে, ডান দিক থেকে দুটো ঘর এদিকে পয়েন্টটা বসবে, তার মানে অ্যান্সারটা হবে 357.28 না, ডান দিক থেকে দুটো ঘর এদিকে এসে পয়েন্টটা বসবে। আর এখানে আমি দেখলাম ইউনিট ডিজিট 8, যেটা আমার অপশন সি এর সাথে ম্যাচ করেছে, তাই জন্যই আমি অপশন সিটা টিক মেরেছি। বুঝা গেল? বলো। ঠিক আছে, কোনো ডাউট থাকলে একদম ক্লিয়ার করে দেবে, আমি অবশ্যই রিপিট করে দেবো। চলো যা যাক আমাদের আজকে যে নেক্সট কোশ্চেন আসছে, কোশ্চেন নাম্বার 3 তে দেখো, কোশ্চেন নাম্বার 3 কি বলছে, বলছে হোয়াট পার্সেন্ট ইজ 1 মিনিট অ্যান্ড 12 সেকেন্ড অফ অ্যান আওয়ার, মানেটা বোঝো, বলছে 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টায় শতকরা কত। 1 মিনিট 12 সেকেন্ড এইটা 1 ঘন্টার মধ্যে কত পার্সেন্টেজ বের করতে দিয়েছে, 1 ঘন্টার কত পার্সেন্টেজ। আমি যখন কোনো কিছু পার্সেন্টেজ বের করব, তখন যার উপরে পার্সেন্টেজটা বের করতে দিয়েছে তার ভ্যালুটা কিন্তু ডিনোমিনেটরে হবে, ঠিক আছে? তার মানে 1 ঘন্টা নিচে আর ওপরে হবে তোমার 1 মিনিট 12 সেকেন্ড, জিনিসটা এরকম হবে 1 মিনিট 12 সেকেন্ড তলাই হয়ে গেল 1 ঘন্টা, আর এইটা ফ্র্যাকশন হলো, এবার আমি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করছি, তাই জন্য 100 গুণ করে এরকম একটা পার্সেন্টেজ সাইন আমি বসিয়ে দেবো। দেখো তো ক্লিয়ার হলো জিনিসটা? বুঝতে পেরেছো? মানে 1 ঘন্টা আবার রেস্ট্রিকশন করছি ওই জন্য ওটা নিচে গেল। হ্যাঁ 1 ঘন্টা 12 সেকেন্ড 1 মিনিট 12 সেকেন্ড বের করতে দিয়েছে, সেটা কার উপরে বের করতে দিয়েছে, তোমার 1 ঘন্টার উপরে, 1 ঘন্টার উপরে বের করতে দিয়েছে, তাই জন্য তোমার 1 ঘন্টাটা তলায় হলো আর 1 মিনিট 12 সেকেন্ড উপরে। এবারে মনে রাখবে এই যে 1 মিনিট 12 সেকেন্ড, এই 1 মিনিট 12 সেকেন্ডকে কিন্তু আমাকে আওয়ারে কনভার্ট করে নিতে হবে, মানে তুমি যখন এইটা রাখছো তখন ওপরের যে ইউনিটটা আর তলার যে ইউনিটটা, এই দুটো ইউনিট কিন্তু তোমার সেম হতে হবে, এই দুটো ইউনিট কিন্তু তোমার সেম হতে হবে, আমি এইটা বলতে চাইছি। তাহলে হয় তুমি ওপরে যেটা আছে সেইটাকে তুমি আওয়ারে কনভার্ট করে নাও, অথবা তলায় যেটা আছে সেটাকে তুমি মিনিটে বা সেকেন্ডে কনভার্ট করো। ক্লিয়ার? বোঝা গেল? এই দুটো ইউনিট সেম হতে হবে। এবারে 1 মিনিট 12 সেকেন্ড মানে আমি কত বলবো বলো, 1 মিনিট 12 সেকেন্ড তুমি ধরো সেকেন্ডে কনভার্ট করছো, 1 মিনিট 12 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড আর তার সাথে 12, আমি পুরোটা সেকেন্ডে কনভার্ট করে নিলাম, তার মানে তোমার 72 সেকেন্ড হলো কিনা, 72 সেকেন্ড হলো কিনা, ঠিক তো? তাহলে আমি জিনিসটা এইরকম করব, ওপরে আমি লিখবো 72 সেকেন্ড আর নিচে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টাকে আমি সেকেন্ডেই নিয়ে যাব, 1 ঘন্টা মানে তোমার 3600 সেকেন্ড হয়,
3600 সেকেন্ড। তাহলে দেখো দুটোই আমি সেকেন্ডে নিয়ে চলে গেলাম, আর কোনো অসুবিধা নেই। আর পাশে যেরকম 100 ছিল, কেন 100 গুণ করেছি পাশে? কারণ তুমি পার্সেন্টেজে কনভার্ট করতে চাইছো বলে, দিয়ে একটা পার্সেন্টেজ সাইন বসিয়ে দেবে। দেখো এই কেটে গেল, আর 36 দিয়ে 72 কে 2 হয়ে গেল। তাহলে বলবে যে 2% তোমার উত্তর। দেখো তো ক্লিয়ার হলো ব্যাপারটা? আমাকে জানাও। হ্যাঁ ম্যাম ক্লিয়ার আছে। ঠিক আছে, পরেরটা ট্রাই করো, 4 নম্বরটা। বলো করেছো এটা? কি বলছে দেখো, বলছে an interval of 3 hour 40 minute is wrongly estimated as 3 hour 45.5 minute. The error percentage কত বের করতে দিয়েছে? আচ্ছা, মানেটা ক্লিয়ার হয়েছে কোশ্চেনের? আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো? এটা আগে জানাও। আমার সাউন্ড ক্লিয়ার? কোনো অসুবিধা নেই সাউন্ডে? হ্যাঁ, আচ্ছা, বলো। বলছে an interval, বলছে একটি সময়ের ব্যবধান 3 ঘন্টা 40 মিনিট, যেটা ভুলবশত 3 ঘন্টা 45.5 মিনিট হিসেবে গণনা করা হয়েছে। তাহলে কতটা ত্রুটি হয়েছে বা এরর কতটা? মনে রাখবে, যেটা এরর, আমি যখন এখানে পার্সেন্টেজটা বের করব, তখন এই রকম হবে, যেটা এরর সেটা আমার ওপরে হবে, আর অরিজিনাল যেটা ছিল সেটা নিচে হবে, ইনটু 100%। কারণ আমি এররটা অরিজিনালের ওপরেই বের করব। তাহলে এরর কতটা আগে বলো। বলছে 3 ঘন্টা 40 মিনিট হওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে লেখা হয়েছে 3 ঘন্টা 45.5। 3 ঘন্টা 40 মিনিট তোমার হওয়া উচিত ছিল, এইটা এস্টিমেট করা হয়েছে। তাহলে অরিজিনাল কোনটা? এইটা হচ্ছে অরিজিনাল হলো এইটা, 3 ঘন্টা 40 মিনিটটা অরিজিনাল, এস্টিমেট করা হয়েছে এইটা হিসেবে। ক্লিয়ার? অরিজিনাল এটা। তাহলে এরর কতটা হয়েছে আমাকে বলো, এই দুটোর ডিফারেন্সটা, তাই না? এই দুটোর ডিফারেন্সটা 3 ঘন্টা তো হলো, এখানে 40 মিনিট, এখানে 45.5 মিনিট। তাহলে কি আমি বলবো না যে এরর হয়েছে 5.5 মিনিট? দেখো তো এটা বোঝা গেল কিনা। 45 পয়েন্ট আমি কি করে বের করলাম? 45.5 থেকে আমি 40টাকে মাইনাস করে দিলাম মিনিটে, কারণ ঘন্টা তো মিলে গেছে, সেটা তো 0 হয়ে যাবে। তাই জন্য মিনিট থেকে মিনিট মাইনাস করলাম, 5.5। এত মিনিট এরর হয়েছে। এবারে এইটা অরিজিনালের ওপরে, অরিজিনাল মানেই হচ্ছে তোমার 3 ঘন্টা 40 মিনিট, তার উপরে কত সেইটা আমাদের বের করতে হবে। ঠিক আগেরটার মতনই, যদি তুমি মিনিট রাখো মিনিট রাখবে, অরিজিনাল রাখলে তুমি সবকটাকেই মিনিটে কনভার্ট করে নাও, বা তুমি সবকটাকে আওয়ারে কনভার্ট করে নাও, ব্যাপারটা একই, কোনো অসুবিধা নেই। আমি যদি অরিজিনালটাকে, এইটা তো মিনিটেই আছে, এররটা মিনিটেই থাক, আমি অরিজিনালটাকে পুরোটাকে মিনিটে নিয়ে যাব। তাহলে 3 ঘন্টা 40 মিনিট, তাহলে এইটা পুরোটা মিনিটে নিয়ে গেলে কত হবে বলো? 3 × 60, 3 × 60 প্লাস 40, কারণ 3 ঘন্টা মানে এটাকে মিনিটে কনভার্ট করার জন্য ইন্টু 60 করলাম। তাহলে 180 প্লাস 40, তার মানে 220 মিনিট। 220 মিনিট, কোনো অসুবিধা নেই। এইবারে তুমি বসাও, দুটোই মিনিটে কনভার্ট করেছো তুমি, আওয়ারে চাইলে দুটোই আওয়ারে, সেকেন্ডে হলে দুটোই সেকেন্ডে, সবই অরিজিনাল। সরি, ওপরে হবে তোমার 5.5টা, আর নিচে হবে তোমার 220, দুটোই মিনিটে। আর ইন্টু 100 দিয়ে দিলাম, দিয়ে পার্সেন্টেজ সাইনটা বসিয়ে দিলাম। আচ্ছা, এইখানের এই পয়েন্টটা তুললাম, পয়েন্টের পরে যেহেতু একটা ডিজিট, তাই জন্য তলায় একটা শূন্য বসালাম। এই শূন্য দুটো কেটে দিলাম, 5 দিয়ে কাটাকুটি করো, 11 দিয়ে কাটাকুটি করো, তাহলে 11 দিয়ে 5 11 55, 11 দুগুণে 22, তাহলে 5/2, তার মানে হচ্ছে 2.5%। দ্যাট ইজ অপশন এ। আচ্ছা, এইটা কি বোঝা গেল? আমাকে জানাও তো, বুঝলে কিনা। হ্যাঁ ম্যাম বুঝেছি। সবসময় এরর ক্যালকুলেশন এররটাকে উপরে রাখবো, তাই তো? আর নিচে অরিজিনাল হ্যাঁ, রাখবো। এরর যতটা হবে, যেটা এরর সেটা সবসময় ওপরে। যখনই এরকম কোনো কিছুর পার্সেন্টেজ করবে, তখনই মনে রাখবে এররটা ওপরে, যতটা ভুল হয়েছে, আর নিচে হবে অরিজিনাল। তাহলে অঙ্ক করে বুঝতে হবে কিন্তু অরিজিনাল কোনটা,
3 ঘন্টা 40 মিনিটে নাকি 3 ঘন্টা 45 মিনিট 5। আমি সেই জন্য বাংলাটাও লিখে দিয়েছি, পরীক্ষাতেও ইংলিশও পাবে বাংলাও পাবে। ইংলিশটা বুঝতে অসুবিধা হলে পাশে বাংলাটা ল্যাঙ্গুয়েজটা দেখে নেবে। একটি সময়ের ব্যবধান 3 ঘন্টা 40 মিনিটটা ভুলবশত এটা করা হয়েছে, ডেফিনেটলি অরিজিনাল 3 ঘন্টা 40 মিনিট, তাহলে তার ভ্যালুটাই তলায় হবে কিন্তু। বোঝা গেল এবারে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ম্যাম, একটি সময় ব্যবধান, ওটা কি ক্যালকুলেশনটা মানে অঙ্কটা বুঝিয়ে দিন, যেটা এমনি প্রসেস বুঝিয়ে দিবে, ওটা কি ভুলবশত ক্যালকুলেট করছে না? হ্যাঁ, ওকে বলা হয়েছিল 3 ঘন্টা 40 মিনিট তুমি ক্যালকুলেট করো, আরো মানে রংলি ক্যালকুলেট করে ফেলেছে এইটা 3 ঘন্টা 45.5। ঠিক আছে, এইটা তাহলে হ্যাঁ গ্যাপটা, তাহলে দুটোর গ্যাপটা ও কতটা ভুল করলো, কতটুকুনি ভুল করলো, সেটা বেশি করেছে কি কম করেছে সেটা পরের কথা। এইটা বেশি লিখে ফেলেছে বা বেশি ক্যালকুলেট করে ফেলেছে, কমও লিখতে পারতো, সেটাও কোনো কথা নয়, খালি আমাকে গ্যাপটা দেখতে হবে, এররটা কতটা হয়েছে। প্লাস মাইনাস এখানে কিন্তু কিছু দেবো না, সেটা প্লাসেও হতে পারে এরর মাইনাসও হতে পারে, মানে বেশিও ভুল লিখতে পারে কমও ভুল লিখতে পারে, সেটা বড় কথা নয়, ভুল কতটা সেইটা আমার এখানে এররে চলে আসবে। বুঝলে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, চলো তাহলে কন্টিনিউ করি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, এটা তুমি নিজে করতে পারবে, এটা করে আমাকে জানাও তো অ্যান্সারটা কত হচ্ছে। কি বলছে এখানে, বলছে যে তোমার 40% of 60% of 3/5 বা 3/5 of a number is 504 তাহলে তোমাকে এখানে বের করতে হবে 25% of 2/5 of that number। বলো, দেখো তুমি এইভাবে করো জিনিসটা। কি বলছে এখানে, নাম্বারটা কত তাই তো আমরা জানি না, 40% of 60% of 3/5 of a number is 505। তুমি নাম্বারটাকে যা হোক খুশি ধরে নিতে পারো। আমি যদি ধরে নিই যে নাম্বারটাকে এখানে x হিসেবে ধরা হচ্ছে, তাহলে আমাদেরকে এখানে কি বলেছে, 40% of মানে মাল্টিপ্লিকেশন, of 60% of 3/5 অফ এর নাম্বার মানে যেটাকে আমি এক্স ধরছি, সেইটা যদি হয় আমাদের 504, আগে আমাদের এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, তারপরে যেটা বের করতে দিয়েছে সেটা পরের কথা, আগে আমরা এইটা বের করব। এখানে দেখতে পাচ্ছি দুটো শূন্য, আমি এখান থেকে এরকম করে কেটে দিলাম, তাহলে এই দিকে আমার এক্স পড়ে থাকলো, আর এইটা হচ্ছে 504। ঠিক আছে, আচ্ছা ওপরে কি কি গেল দেখে নাও, এই 100 আর 5 একেবারে কিন্তু 500 চলে গেল ওপরে, এই যে এদিকে ওদিকে যখন আমি পাঠাবো যেগুলো এদিকে নিচে আছে সেটা উপরে চলে যাবে, 105 500 চলে গেল, আর নিচে কত এলো 4 6 3, এই সবগুলো গুণ হয়ে যাবে 4 × 6 × 3। আমি এটা কিচ্ছু করব না, এই অবস্থায় আমি রেখে দিলাম, এইটা আমার এক্স এর ভ্যালু। আর আমাদের কি বের করতে দিয়েছে, আমাদের যেটা রিকোয়ার্ড অ্যান্সার বলেছে ওই নাম্বারটার 25%-এর 2/5, কি বলছে ওই সংখ্যা 2/5 অংশের 25%, একই ব্যাপার, 25%-এর 2/5 বা 2/5-এর 25% তা এক্স এর। তার মানে আমাদের যেটা রিকোয়ার্ড নাম্বার আমি ডাইরেক্টলি এখান থেকেই বসিয়ে দেবো, এইটা 2/5 অংশের মানে 2/5 তার আবার 25%, 2/5 তার আবার 25%। এই জিনিসটাকে ক্যালকুলেশন করে, এইটা ক্যালকুলেশন করলেই আমাদের একদম রিকোয়ার্ড নাম্বার যেটা সেইটা কিন্তু চলে আসবে, এইটা ক্যালকুলেশন করলেই একদম রিকোয়ার্ড নাম্বারটা আমাদের চলে আসবে। ঠিক আছে, তাহলে 5 আর 100 মিলিয়ে 500, আর এই 500 আমি কেটে দিলাম, কাটাকুটি করো নিজের মতন, এই 5 আর 100 মিলিয়ে কত 500, আমি এদিকে কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা আর কি কাটাকুটি হবে একটুখানি দেখে নিই, এই 2 দিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে 4 কে কাটবে, এই 2 2 4 কেটে দিলাম। আচ্ছা আর কি কাটবে, আর তুমি এখানে 3 দুগুণে 6, 6 দিয়ে এটাকে কাটো, বা এখানে এইটাও তুমি কাটতে পারো, 6 ডাইরেক্ট কাটতে পারো, 3 দিয়ে কাটতে পারো, 2 দিয়ে কাটতে পারো, সবই হবে, ধরো 2 দিয়ে আমি এটাকে কেটে দিলাম, তাহলে কত হলো 25 আর 2 হয়ে গেল। ঠিক আছে, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে এখানে কত হবে, 3 আসতে 24, 25 1 12, 3 4 12। ঠিক আছে, আর 6 দিয়ে যদি 84 কে কাটি 14, একদম নিজের মতন কাটাকুটি করো, তাহলে 14 আর 25 এই দুটোকে যদি গুণ করো, ডাইরেক্টলি 25 এর নামটা কিন্তু আমরা জানি, মনে রাখতে হবে 25 এর নামটা, 4 25 কত হয় 100, বা তুমি রাফে করলে ক্যালকুলেশন করে নাও, 4 25 100 শূন্য বসলো, 10 হাতে থাকলো, 25 কে 25 আর 10
কত 35, তার মানে আমাদের যেটা রিকোয়ার্ড নাম্বার সেটা 350, মানে অপশন সি আমাদের উত্তর হয়ে গেল। দেখো তো বোঝা গেল জিনিসটা, বলো কোথায় বুঝতে পারোনি। হ্যাঁ বুঝেছি। সিম্পল ক্যালকুলেশন, নিজের মতন করে কাটাকুটি করবে, আমি আমার মতন করে কাটাকুটি করিয়েছি, তুমি নিজের মতন করে কাটাকুটি করে অ্যান্সার বের করে। প্রথমে নাম্বারটা কত বের করে নিয়েছি ভালো করে দেখো, প্রথমে এক্স এর ভ্যালু আমি বের করেছি, তারপর তার 2/5 25%, ব্যাস সিম্পল। চলো পরের প্রশ্নে যাচ্ছি তাহলে। কোশ্চেন নাম্বার 6 থেকে একটা ওয়ার্ড প্রবলেম দিয়েছে, বলছে যে if a bucket is 80% full then it contains 2 liter more water than it 66 2/3% full, what is the capacity of the bucket? বলছে কোনো একটি বালতি যদি 80% পূর্ণ থাকে তবে সেটিতে যে জলের পরিমাণটা থাকে সেটা 66 পূর্ণ 2/3 এতটার পূর্ণ অবস্থা থেকে 2 লিটার বেশি। বুঝলে ডিফারেন্সটা? বলছে কোনো একটা বালতির ক্যাপাসিটি কত জানি না, কিন্তু সেটা 80% ফুল আছে, 80% ফুল থাকলে যতটা জল থাকে বেশি থাকে সেটা হচ্ছে 2 লিটার বেশি। কার তুলনায়? বলছে ওটা 66 পূর্ণ 2/3% ফুল থাকলে যতটা জল থাকে তার থেকে 80% যদি ফুল থাকে তাহলে 2 লিটার বেশি থাকে। তাহলে ওই বাকেটের ওই বালতিটির ক্যাপাসিটি কত লিটার আমাদের বের করতে হবে। ঠিক আছে, প্রশ্নটা ভালো করে পড়ো, ঠান্ডা মাথায় প্রশ্নটা ভালো করে পড়লেই এর তাহলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। দেখো 80% মানে আমি যদি এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে কিন্তু 4/5 আসবে, কোনো অসুবিধা নেই। 80% মানে 4/5, আর 66 পূর্ণ 2/3% মানে আমি কিন্তু আজকে বলে দিয়েছিলাম 1/3 মানে আমি আজকে কি বলেছি, 1/3 মানে 33 পূর্ণ 1/3। তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে 66 পূর্ণ 2/3% মানে এটা 2/3 বোঝানো, যেটা 2 দিয়ে গুণ করো দেখো 2/3 হয়ে যাবে। একবার বলছে 4/5, একবার 2/3। তুমি একটা কাজ করো, লেট ক্যাপাসিটি, যে তোমার বালতিটার ক্যাপাসিটি আমি ধরে নিচ্ছি সেটা 15 লিটার। আচ্ছা কেন এটা 15 লিটারই কেন ধরলাম, অন্য কিছু নয়, আমি এই জন্য ধরলাম এর যে ডিনোমিনেটরে 5 আছে না আর এই যে ডিনোমিনেটরে 3 আছে, এদের আমি এলসিএম করেছি। এলসিএম করেছি 5 আর 3 এর, এই 5 আর এই 3 এদের এলসিএম করেছি, তাহলে 15 লিটার হচ্ছে তোমার ক্যাপাসিটি। ঠিক আছে, এই 5 আর এই 3 এর এলসিএম করেছি, লসাগু করলে কত হয় 15, আমি ধরে নিচ্ছি 15 লিটার অ্যাকচুয়াল ক্যাপাসিটি, মানে অরিজিনাল ক্যাপাসিটি 15 লিটার। তাহলে প্রথমে বলেছে 15 লিটারের 4/5 অংশ ফুল, তার মানে কতটা বলো, 5 দিয়ে 3 মানে 12 লিটার হয় এটা। আর তারপর বলছে যে 2/3 অংশ যদি ফুল হয় 15 লিটারে, তার মানে কত, 10 লিটার। এবং আমি যদি এখানে খেয়াল করে দেখি তাহলে এই 12 লিটার আর 10 লিটারের যে গ্যাপটা সেটা 2 লিটারই হচ্ছে, আর অঙ্কে দেখো 2 লিটারই বলেছিল, তাই না? বলেছিল না 80% যতটা ফুল হয় সেটা 66 পূর্ণ 2/3% থেকে 2 লিটার বেশি। আর আমরা এই যে 15 লিটার ধরে নিয়েছিলাম ফুল ক্যাপাসিটি, তাতে দেখো অঙ্কে যে 2 লিটার বেশি বলেছিল আর আমাদের ক্যালকুলেশনে যে 2 লিটার এলো সেই দুটো সেমই হয়ে গেল, সেম হয়ে গেল দুটো। তাহলে 2 লিটার সেম হয়ে গেল। আমাদের বলেছিল ক্যাপাসিটি কত, তাহলে ক্যাপাসিটি যদি আমি 15 লিটার ধরে থাকি তাহলে একদম কারেক্ট, সত্যি 15 লিটারই ক্যাপাসিটি, তাই অপশন বি আমাদের উত্তর হয়ে গেল। যদি না মিলতো ম্যাডাম তাহলে কি হতো, তখন আমি দেখে নিলাম এদের দুজনের গ্যাপটা কত। আমি এখানে দেখতে পাচ্ছি গ্যাপটা হচ্ছে 2 ইউনিটের গ্যাপ, তাহলে এই 2 ইউনিটের গ্যাপই মানে প্রশ্নের দেওয়া হিসেব অনুযায়ী 2 লিটার, প্লেন ঐকিক নিয়ম। এই 2 ইউনিটের গ্যাপই প্রশ্নের দেওয়া হিসেব অনুযায়ী 2 লিটার। তাহলে 1 ইউনিট মানে ঐকিক নিয়মে 1 লিটার, তাহলে 1 ইউনিট মানে 1 লিটার হলে যেটা আমি ক্যাপাসিটি ধরেছি, ধরো আমি এটাকে লিটার না বললে আমি প্রথমে ইউনিট ধরলাম, তাহলে আমি ক্যাপাসিটি ধরেছি 15 ইউনিট, তাহলে 15 1 ইউনিটের ভ্যালু 1 লিটার হলে 15 ইউনিটের ভ্যালু কত হবে, 15 লিটার হবে। তাহলে ব্যাস অপশন বি আমাদের উত্তর হয়ে গেল, কত সহজে। তাহলে দেখো এইটা আমরা ফ্র্যাকশনটা জানি, ফ্র্যাকশনটা না জানলে তখন এবারে আমাকে ক্যালকুলেশন করে করতে হবে। তুমি এমনি পার্সেন্টেজ রেখেও ক্যালকুলেশন করতে পারতে, তখন তোমাকে এইভাবে করতে হতো 80% আর 66 পূর্ণ 2/3%-এর ডিফারেন্সটা কত, এই দুটোকে বিয়োগ করতে হতো। ঠিক আছে, তার থেকে সহজ হচ্ছে ফ্র্যাকশনে কনভার্ট করে নেওয়া। আমি এই জন্যই তো 4টা প্রথমে লিখিয়ে দিলাম, যাতে ইজিলি আমরা এইগুলো করতে পারি ক্যালকুলেশন। প্র্যাকটিস, সবটাই প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করছে। আচ্ছা বোঝা গেছে তো? ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6 বলো।
হ্যাঁ মানে এখানে ম্যাম 80% মানে 12 লিটার আছে, মানে ফুল, মানে 80% ফুল তার মানে 12 লিটার কে আছে। 12 লিটার। আর 62/3% ফুল মানে 10 লিটার আছে, তাহলে হ্যাঁ, এক্সট্রা হচ্ছে 2 লিটার। হ্যাঁ তাহলে বুঝছি। এক্সট্রা 2 লিটার, সেটাই তো বলেছে অঙ্কে 2 লিটার। তাহলে এই 2 লিটার এই 2 লিটার মিলে গেল। তাই জন্য আমি বললাম যে আমাদের ক্যাপাসিটি যেটা আমরা অ্যাজিউম করছি, এটা তো আমাদের অ্যাজাম্পশন ছিল, তাহলে আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট আছে। এইভাবে আমি অঙ্কটা করলাম। ঠিক আছে তো? বেশ, ঠিক আছে, চলো এগোনো যাক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 কি বলছে? বলছে ইফ 75% of a number is added to 75, then the result is the number itself. The number is, বলছে কোনো একটা নাম্বারে 75% এর সাথে আমি যদি 75ই অ্যাড করি, তাহলে রেজাল্ট হিসেবে সেই সংখ্যাটাকেই পাওয়া যায়। রেজাল্ট হিসেবে সেই সংখ্যাটাকেই পাওয়া যায়। তাহলে তুমি নাম্বারটা কত হচ্ছে বলো তো? বলছে কোনো একটা নাম্বারে, আমি আবার বলছি, কোনো একটা নাম্বারে 75%-এর সাথে যদি 75 যোগ করা হয়, তাহলে রেজাল্ট হিসেবে ওই নাম্বারটাকেই পাওয়া যায়। তাহলে সংখ্যাটা কত? এবারে তুমি বলতেই পারো যে আমি এটা এক্স ধরে করব। এক্স ধরে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যদি বলো যে আমি একটা সহজ প্রসেস দেখাবো, তার আগে আমি এক্স ধরে নিচ্ছি। আমি যদি ধরে নিই যে অরিজিনাল নাম্বারটা হচ্ছে এক্স, তাহলে ইকুয়েশনটা কি দিয়েছে? বলছে এক্স এর 75%-এর সাথে যদি 75 যোগ করা হয়, এই 75টা কিন্তু একটা সেপারেট ভ্যালু, মানে পার্টিকুলার একটা ভ্যালু, আর এটা পার্সেন্টেজ, দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট। তাহলে এখানে এক্স ধরে নিচ্ছি, নাম্বারটা 100 ধরলে কিন্তু প্রবলেম হবে, এক্স ধরবে এক্ষেত্রে। তাহলে এই যে যোগ করলে কি পাবো? রেজাল্ট হিসেবে দা নাম্বার ইটসেলফ, নাম্বারটাকেই পাবো। নাম্বারটাকেই পাবো মানে এক্স, এক্সই পাবো, তাই বলেছে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে এখান থেকে যে এক্স এর ভ্যালুটা বেরোবে সেটা আমাদের উত্তর। একটু কাটাকুটি আমরা করতেই পারি, 25 দিয়ে এটা 3 4, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 3x/4 আর 75, আর এদিকে হচ্ছে এক্স। এই 3x/4টাকে ওদিকে নিয়ে যাও, এটা 75 আর ওদিকে হয়ে গেল এক্স মাইনাস 3x/4। ক্যালকুলেশন করলে এটা কত হবে বলো? প্লেন এলসিএম করা হচ্ছে, তাহলে 4x মাইনাস 3x/4। এই 4টাকে এদিকে গুণ করে দাও, 75 ইন্টু 4 আর 4x মাইনাস 3x মানে x। তাহলে x এর ভ্যালু 75 এর সাথে 4 গুণ করলে, 75 এর দ্বিগুণ করলে কত হয়? 150 হয়। 150 দ্বিগুণ করলে কত হয়? 300 হয়। তাহলে x যেটা, সেটাই আমাদের বের করতে দিয়েছিল, অপশন সি আমাদের উত্তর হয়ে গেল। এটা আমি একটা মেথড দেখালাম। আরেকটা খুব সহজ মেথড আছে, সিম্পল। বলেছে কোনো একটা নাম্বারের 75% আর বাকি কত থাকে। একটা নাম্বারকে যদি আমরা 100% ধরে নিই, তাহলে তার 75% বাদ দিয়ে বাকি কতটা থাকে? 25% কোনো সন্দেহ নেই, 25% রিমেইনিং থাকে। রিমেইনিং থাকে 25%, 25% রিমেইনিং। বলেছে যে যেটা রিমেইনিং থাকে সেটা 75 যোগ করলে পুরো নাম্বারটা পাওয়া যায়। তাহলে আমি কি এই কথাটা এখানে বলবো যে এই যে 25% রিমেইনিং, সেটাই অঙ্কে বলেছে 75 যোগ করতে হবে, তাহলেই পুরো নাম্বারটা পাওয়া যাবে। আর আমি দেখছি 25% যোগ করে দিলেই, 75-এর সাথে 25 যোগ করে দিলেই পুরো নাম্বারটা হয়ে যায়। তাহলে 25% মানে যদি 75 হয়, তোমাকে পুরো নাম্বারটা বের করতে দিয়েছে, মানে 100%। তাহলে সিম্পল ঐকিক নিয়মে 100% এর ভ্যালু কত হবে? তাহলে 25 থেকে 100 মানে কত দিয়ে গুণ করছো? 4 দিয়ে গুণ করছো না? 25%কে 4 গুণ করলে 100%, আর এখানে 75কে 4 গুণ করলে, দেখো 75 4 গুণ করলেও কিন্তু 300, দ্যাট ইজ 100% মানে 300। যেটা আমি এখানে বের করেছিলাম, আমি এক লাইনে 300 বের করে দিলাম। দেখো ক্লিয়ার তো? বলো। সেকেন্ড মেথডটা বুঝিয়ে দেবেন? বলো কোনটা? সেকেন্ড মেথডটা বুঝিয়ে দেবেন? আমি আবার বলছি, তোমাকে নাম্বারটাতে কি বলেছে? যে 25% কোনো একটা নাম্বার যার সাথে যোগ করছে কত? 75, তাহলে রেজাল্ট হিসেবে পুরো ফুল নাম্বারটা পাওয়া যায়। তাহলে কোনো একটা নাম্বার তার 75% বাদ দিলে আর বাকি কত পার্সেন্টেজ থাকে তুমি আমাকে বলো? 25% হবে কিনা? ডেফিনেটলি, ঠিক তো? তাহলে ওই 25% মানে এখানে 75 যোগ করার কথা বলছে। তুমি ঠান্ডা মাথায় অঙ্কটা পড়ে বোঝো, যে 25% যোগ করার কথা বলছে সেটা মানেই তো এখানে 75-এর কথা বলা হচ্ছে,
তাই জন্যই আমি এই দুটোকে ইকুয়াল করলাম, ঠিক আছে? হ্যাঁ 25% মানে 75, দুই দিকে 4 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 100% মানে তোমার 300, 300ই আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। এটা দেখো কি বলছে। বলছে a student multiplied a number by 3 by 5 instead of 5 by 3. What is the percentage error in the calculation? আবার দেখো সেই এররের একটা অঙ্ক আবার একটা চলে এসেছে। বলছে একজন ছাত্র ভুলবশত কোন সংখ্যাকে 5-এর 3 দ্বারা গুণ না করে 3-এর 5 দ্বারা গুণ করেছে, গণনায় শতকরা কত ভুল হয়েছে? ইংলিশ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়বে। বলছে a student multiplied a number by 3 by 5, 3-এর 5 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলেছে ইনস্টেড অফ 5 by 3, মানে তার করা উচিত ছিল 5-এর 3 দিয়ে গুণ। সেই জন্য এখানে কথাটা এইভাবে বলা হলো উল্টো ভাবে, যে 5-এর 3 দ্বারা গুণ না করে সে করে ফেলেছে 3-এর 5 দ্বারা গুণ। তাহলে কতটা ভুল করেছে? এখানে তুমি ধরে নাও লেট অরিজিনাল নাম্বার, অরিজিনাল নাম্বারটাকে আমি এখানে 15 ধরছি। আচ্ছা কেন 15 ধরলাম? কেন 15 ধরলাম? দেখো আগের অঙ্কে সেই বলেছিলাম ডিনোমিনেটর গুলোর এলসিএম। এই যে এই 5 আর এই 3-এর আমি লসাগু করেছি, এতে আমাদের সুবিধা হবে। তুমি 1 ধরেও করতে পারো, এতে আমার ফ্র্যাকশন আসবে। আমি ফ্র্যাকশনটাকে অ্যাভয়েড করার জন্য এইভাবে করলাম, ঠিক আছে? আমি এলসিএম করছি 5 আর 3, এদের এলসিএম করলে 15, তাই জন্য আমি নাম্বারটাকে 15 ধরে নিলাম। বোঝা গেছে তো কেন 15 ধরলাম? হ্যাঁ। এইবারে কি বলো, এবারে ওকে বলা হয়েছিল, ছেলেটিকে বলা হয়েছিল তুমি 15-র 3-এর 5, 5-এর 3 বের করো ইনস্টেড অফ 5-এর 3, মানে এইটা কিন্তু কারেক্ট, এইটা কিন্তু রং করেছে। তার মানে ওকে বলা হয়েছিল 15-র 5-এর 3 করো। ল্যাঙ্গুয়েজ বারবার করে অঙ্ক করে ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার করবে। 15-র 5-এর 3 ওকে করতে বলা হয়েছিল, তাহলে সেটা করলে ওর কারেক্ট অ্যান্সার আসার কথা ছিল 25, এইটা ওর কারেক্ট অ্যান্সার। আর ও কি করেছে না 15-কে 3-এর 5 দিয়ে গুণ করে ফেলেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি রং, বাট এইটাও করেছে ক্যালকুলেশনে। 5 দিয়ে এটা 3, তার মানে 9, ও 9 উত্তর বের করেছে, যেটা হওয়া উচিত ছিল কিন্তু 25। তাহলে এটা কারেক্ট, এটা কিন্তু রং। আমাদের বলেছে এরর পার্সেন্টেজ, তাহলে কতটা এরর করলো সেটা, এই দুটোর ডিফারেন্স, এই দুটোর গ্যাপটা নিতে হবে। এই দুটোর গ্যাপ যেটা, সেটাই কিন্তু এরর। তাহলে এদের গ্যাপ হয়ে যাচ্ছে 16, এদের ডিফারেন্স কত? 16। তাহলে পার্সেন্টেজ বের করা শিখে গেছি। আমি আগেও বললাম একটা ফর্মুলাতে, কতটা এরর করেছে সেইটা ডিভাইডেড বাই অরিজিনালটা, যেটা হওয়া উচিত ছিল। অরিজিনাল মানে কিন্তু এখানে নাম্বারটা নয়, কারেক্ট আমি এখানে লিখে দিচ্ছি। ওকে বের করা উচিত ছিল এরর বাই কারেক্ট অ্যান্সার, বাই কারেক্ট অ্যান্সারের উপরেও পার্সেন্টেজ বের করবে। এরর বাই কারেক্ট অ্যান্সার ইন্টু 100%, অরিজিনাল নাম্বারটার উপরে নয়, 15-র উপরে নয়, কিন্তু ভুল হয়ে যাবে তাতে। ঠিক আছে, তাহলে কতটা এরর করেছে? 16, আর কারেক্ট অ্যান্সারটা হওয়া উচিত ছিল 25, তাহলে 16 বাই 25 ইন্টু 100%। দেখো 25 দিয়ে এটা কেটে দাও 4, 4 × 64, তাহলে 64%, মানে অপশন ডি আমাদের উত্তর হবে। 64%, অপশন ডি আমাদের উত্তর হবে। আচ্ছা এটা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে আমি কিন্তু আবার ভুলটা ধরাচ্ছি, এই তলায় যেটা হবে সেটা কিন্তু 15 লিখে দেবে না, 15 কিন্তু অরিজিনাল নাম্বারটা ছিল। আমরা এখানে যে পার্সেন্টেজটা বের করবো সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সারের উপরে পার্সেন্টেজটা বের করবো। তলায় কিন্তু যদি তুমি 15 লিখতে, তোমার উত্তর কিন্তু ভুল আসতো। আমরা 25 যেটা, তার উপরে পার্সেন্টেজটা বের করে 64% আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ইলেকশনের কোশ্চেন গুলো থাকে সমস্ত পরীক্ষাতে থাকতে পারে পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে। কি বলছে দেখো এখানে, বলছে ইন এ কলেজ ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, দুজন ক্যান্ডিডেটের মধ্যে ইলেকশন হচ্ছে। ওয়ান ক্যান্ডিডেট গট 55% অফ দ্য টোটাল ভ্যালিড ভোট, একজন ক্যান্ডিডেট টোটাল ভ্যালিড ভোটের মধ্যে 55% ভোট পেয়েছে, আর 15% অফ দ্য ভোটস ওয়ার ইনভ্যালিড।
ঠিক আছে? If the total votes were 15,200, then what is the number of the valid votes that the other candidate got? মানেটা ক্লিয়ার হলো? একটি কলেজ নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% ভোট পেয়েছে। মোট যতগুলো বৈধ ভোট তার 55% ভোট একজন পেয়েছে। আর মোট ভোটের মধ্যে 15% অবৈধ ছিল। অবৈধ মানে কি? এখানে ইনভ্যালিড বলছে। আর মোট ভোটার যদি হয় 15,200, তাহলে অপর প্রার্থী কতগুলো ভোট পেয়েছে। দেখো আমরা এখানে 15,200-র মধ্যেই ক্যালকুলেট করব। দেখো যেটা ইনভ্যালিড মানে বাতিল, অবৈধ, সেটা নিশ্চয়ই ভোট ক্যালকুলেশনে আসবে না, এটা তো আমাদের কাছে একদম ক্লিয়ার। তাহলে 15,200 এইটা তো টোটাল ভোট ছিল, তার মধ্যে আগে আমরা ভ্যালিড ভোটটা বের করব। 15% যদি ইনভ্যালিড হয় তাহলে ভ্যালিড কত হবে বলো? 100 থেকে 15 বাদ দাও, 85% ভ্যালিড। তাহলে 15,200 85% কিন্তু তোমার চলে এলো ভ্যালিড ভোট। এইটা আমি পেলাম ভ্যালিড। এইটা আমি কত পেলাম এটা আমি জানি না, এই মুহূর্তে আমি ক্যালকুলেশন করছি না। এইটা আমি ভ্যালিড পেলাম। ঠিক আছে, ভ্যালিড পেলাম। আমাদের কি বলেছিল প্রশ্নটা? দুজনের মধ্যে ভোট হচ্ছে, একজন পেয়েছে তোমার এই যে 55% অফ টোটাল ভ্যালিড ভোট, ক্লিয়ারলি লিখে দিয়েছে ভ্যালিড ভোটের 55%। তাহলে এ হচ্ছে উইনার। তাহলে উইনার পেয়েছে 55% অফ ভ্যালিড। তাহলে আমি যদি এখান থেকে বলি অন্যজন, অন্যজন মানে আমি সেটাকে লুজারই ধরে নিচ্ছি। তাহলে লুজার কত হবে? 55%-এর বাকিটা মানে 45% অফ ভ্যালিড। অন্যজন আদার ক্যান্ডিডেট পাবে, কারণ যেহেতু এ বেশি তাই জন্য একে উইনার একে লুজার বলে দিলাম। তাহলে লুজার পেয়েছে ভ্যালিডের 45%। সেইটা কত? তুমি ভ্যালিডটা জেনে গেছো, তাহলে এখান থেকে আদার ক্যান্ডিডেট বা লুজারের ভোটটা তুমি ইজিলি বের করে নিতে পারবে। লুজার কত? 15,200। তুমি কাটাকুটি এখানে করতেও পারতে, না করে তুমি লাস্টেই করে দিতে, কারণ আমি তো পরীক্ষার সময় বারবার এসব লিখবো না, এক লাইনে জিনিসটা লিখে কাটাকুটি করবো। এইটা ভ্যালিড, তার 45%। এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে, বোঝা গেছে? তো এইটা করতে হবে, এটা কাটাকুটি কিছু করার নেই, এই জিরো কেটে গেল। তুমি এবারে নিজের মতন কাটাকুটি করো, নো ক্যালকুলেটর, নিজের মতন কাটাকুটি করে আমি সময় দিলাম, করে আমাকে বলো কত হচ্ছে উত্তর। এটা আমরা কাটাকুটিও কিন্তু করতে পারি, কারণ আমাদের অপশন দেখে আমরা বুঝতে পারছি আমাদের পয়েন্টে আসার কোনো ব্যাপার নেই, কারণ নাম্বার অফ পার্সন কখনো পয়েন্টে আসতে পারে না। তো তুমি এটা 100 আছে তো তলায়, এটা তুমি কাটাকুটি করতে পারো, কিন্তু 5 দিয়ে কাটো, 5 9 45, আবার 5 দিয়ে কাটো, এখানে 2 শূন্য, আবার এখানে 5 দিয়ে কাটো, 5 দিয়ে 5 17 85, 5 17 85, 5 দিয়ে 4 5 20, 4 দিয়ে এটাকে কেটে দাও 152 কে, 3 4 12 15, মানে 3 8 30, 32, 4 8 32, মানে 38 হয়ে গেল। এবারে এইটা ক্যালকুলেশন করতে হবে, 38 ইন্টু 17 ইন্টু 9। এবারে দেখো তুমি যদি দেখো ইউনিট ডিজিট দেখেও করতে পারো, যদিও দুই ক্ষেত্রে আমার ইউনিট ডিজিট সেম হয়ে যাচ্ছে, যদি ইউনিট ডিজিটটা 0 আসে তাহলে ক্যালকুলেশন না করে ইউনিট ডিজিট কিন্তু মিলেও যেতে পারে। দেখা যাক 7 আসছে 56, 56 কত হবে ইউনিট ডিজিট? 56 6, সেই 6 আর 9, 6 9 54, ইউনিট ডিজিট যাই হোক 4 হবে, এদিকে যাই হোক ইউনিট ডিজিট 4 হবে। একমাত্র অপশন এতেই আছে ইউনিট ডিজিট 4, তাই অপশন এই আমরা টিক মেরে দিলাম। মানে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে 5814 আমাদের উত্তর হবে। দেখো তো বোঝা গেল জিনিসটা? বলো। ম্যাম উইনার পেলো 55% ভ্যালিড ভোট, তাই তো? হ্যাঁ এটা বলা আছে। হ্যাঁ, লুজার হচ্ছে এখানে ডেফিনেটলি বাকিটা আর তো কেউ নেই, তোমাকে তো বলে দিয়েছে অঙ্কের মধ্যে দুজন ক্যান্ডিডেট। তাহলে উইনার যেটা পেয়েছে লুজার তার বাকিটা পাবে, ব্যাস। 100% যদি ভ্যালিড ভোট হয় 55% পেলে উইনার, তাহলে তার বাকিটা মানে 45% পেলে হচ্ছে লুজার। আচ্ছা ব্যাস। এবারে তুমি এখানে লুজার বলেনি যদিও অঙ্কের মধ্যে, কিন্তু এটুকুনি তো আমরা অঙ্ক করে বুঝতে পারছি যে 55 যে পেয়েছে সেই উইনার, অন্যজন লুজার, তাই জন্য আমি লুজার বলি। তুমি এটাকে আদার ক্যান্ডিডেট হিসেবেও বলতে পারো। হ্যাঁ 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 ঠিক আছে। ঠিক আছে, এবারে ক্যালকুলেশন তোমাকে নিজের মতন করতে হবে। বাট দেখো বেশ কিছু অঙ্কে কিন্তু শুধুমাত্র ইউনিট ডিজিট দেখেই আমরা ক্যালকুলেশনটা করতে পারছি। এই অবধি যদি তুমি প্রপারলি ক্যালকুলেট করে থাকো তাহলে কিন্তু এই লাস্টে এসে এই গুণটা, এই বড় গুণটা না করেও শুধুমাত্র ইউনিট প্লেস থেকেও আমি অ্যান্সার টিক মারতে পারতাম। এগুলো হচ্ছে নিজেকে বুদ্ধিগুলো অ্যাপ্লাই করতে হবে অঙ্কে। বেশ,
চলো নেক্সট 10 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে ইন অ্যান এক্সামিনেশন ইট ইজ রিকোয়ার্ড টু গেট 40% of the aggregate marks to pass. A student get 261 marks and it is declared fail by 4% marks. What are the maximum aggregate marks a student can get? মানেটা বুঝে নাও। বলছে একটি পরীক্ষায় পাশ করার জন্য মোট নম্বরের 40% নম্বর পেতে হবে। একজন ছাত্র 261টি নম্বর পেয়েছে, মানে এই 261 নাম্বার পেয়েছে, কিন্তু সে 4% পায়নি বলে অকৃতকার্য হয়েছে বা ফেল বলে ঘোষণা করা হয়েছে। তাহলে মোট নম্বর মানে ম্যাক্সিমাম যে নাম্বারটা অ্যাগ্রিগেট মার্কস সেটা কত হবে। দেখো সেটা কত আমরা জানি না, আমি যদি ধরে নেই ম্যাক্সিমাম যেটা সেটাকে আমি 100% ধরে নিচ্ছি। তাহলে এইটা প্রশ্নে ক্লিয়ার যে পাস মার্কস বা কাট অফ মার্কস যেটা তুমি যাই বলো না কেন, পাস পার্সেন্টেজ হচ্ছে 40%, বলে দিয়েছে না 40% পেলে পাস করবে। ছেলেটি 261 নম্বর পেয়েছে, 4% পাইনি বলে ফেল করে গেছে, তার মানে ওর পাস করার থেকে নাম্বারটা 4% কম। তাহলে পাস করলে তো 40% পেতে হতো, তার থেকে 4% কম, তার মানে যে ছেলেটির কথা এখানে বলা হয়েছে সে পেয়েছে 36%, তাই না? 40 থেকে 4% আমি বাদ দিলাম, কারণ সে পাস করেনি, ফেল করেছে, 4% পাইনি বলে, তার মানে 40% পেলে পাস করতো, তার মানে ছেলেটি 36% নাম্বার পেয়েছে। তাহলে এই যে 36% নাম্বার, এটাই প্রশ্নের দেওয়া হিসেব অনুযায়ী 261 নাম্বার, কারণ অঙ্কে তাই বলেছিল 261 নাম্বার পেয়েছে ও, তার মানে সেটা হচ্ছে 36%-এর সাথে সমান। আমাদের বের করতে বলেছে ম্যাক্সিমাম মার্কস। তুমি ঐকিক নিয়মে 1% মানে কত বের করতে পারো, ম্যাক্সিমাম মার্কস মানে আমাদের 100% বের করতে হবে। আমি ডাইরেক্টলি এখান থেকে করছি, 36% মানে যদি 261 হয়, তাহলে এখান থেকে ডাইরেক্ট করবো 100%। ঐকিক নিয়ম হচ্ছে 261 36%, পার্সেন্টেজ আর দেওয়ার দরকার নেই, এটা নিচে নেমে গেল, এটা কি হয়ে গেল একের ভ্যালু 261/36, আর 100 ভ্যালু বের করছি বলে পাশে একটা 100 দিয়ে গুণ করে দেবো, ব্যাস এইটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আমাদের উত্তর। তো এটা ক্যালকুলেশন করে দেখো তো কি হচ্ছে। নান অফ দিসও কিন্তু একটা অপশন আছে, খেয়াল রাখবে, মানে আমার এবিসি এর মধ্যে যদি নাও মেলে আমার কিন্তু তাতেও অসুবিধা নেই। তো এটা ক্যালকুলেশন করে আমাকে বলো প্রপার অ্যান্সারটা কত হচ্ছে। ম্যাম 725। 725, তাহলে তো নান অফ দিস হবে উত্তর, তাই তো? ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে। তাহলে নান অফ দিস অপশন ডি, তার মানে ম্যাক্সিমাম মার্ক 725 পরীক্ষা হয়েছিল। ক্লিয়ার তো? সলিউশন ক্লিয়ার? ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11 দেখো কি বলছে, বলছে ইন এ সার্টেন স্কুল 20% অফ স্টুডেন্টস আর বিলো 8 ইয়ার্স এজ। ঠিক আছে, কোনো একটা স্কুলে 8 বছরের নিচে হচ্ছে 20% স্টুডেন্ট। দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট অ্যাবভ 8 ইয়ার্স, 8 বছরের উপরে, অ্যাবভ 8 ইয়ার্স অফ এজ is 2/3 of the number of the student of 8 years age, which is 48. What is the total number of the student in the school? বলছে কোনো একটি নির্দিষ্ট বিদ্যালয়ে 8 বছরের নিচে যারা সেটা হচ্ছে 20%, আর 8 বছরের ওপরে যারা আছে, ল্যাঙ্গুয়েজটা ভালো করে বোঝো, দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট অ্যাবভ 8 ইয়ার্স অফ এজ, 8 বছরের ওপরে যারা আছে সেইটা কি বলছে 2/3, কার 2/3 অফ দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট অফ 8 ইয়ার্স এজ, 8 ইয়ার্স এজের যারা আছে তার 2/3, মানে 8+ যারা তারা হচ্ছে পার্টিকুলার 8 ইয়ার্স এর যারা তার 2/3, এবং পার্টিকুলার 8 ইয়ার্স এর আছে 48 জন। তাই বলেছে এখানে ল্যাঙ্গুয়েজটা পড়ে নেবে। তাহলে টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট ওই স্কুলে কত বের করতে দিয়েছে। তুমি একটা কাজ করো, তুমি ধরে নাও টোটাল স্টুডেন্ট আমি 100x ধরে নিচ্ছি, এতে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে। 100ও থাকলো, আবার একটা ভেরিয়েবলও থাকলো 100x। তাহলে বিলো 8 ইয়ার্স, বিলো 8 ইয়ার্স কত হচ্ছে, বিলো 8 ইয়ার্স বলছে 20% অফ দ্য টোটাল স্টুডেন্ট, দ্যাট ইজ 20x। ওকে, আচ্ছা তারপরে কি বলেছে দেখো, পার্টিকুলার 8 ইয়ার্স এর হচ্ছে 48 জন, পার্টিকুলার 8 ইয়ার্স এর 48 জন,
আর 8 ইয়ার্স এর অ্যাভাব 8 ইয়ার্স, অ্যাভাব 8 ইয়ার্স কি বলেছে, বলছে 2/3 অফ দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট অফ 8 ইয়ার্স এজ। তাহলে 2/3 অফ 8 ইয়ার্স এজ, তার মানে 2/3 অফ 48, 3 দিয়ে এখানে 16, তার মানে 32, 32 হচ্ছে তোমার অ্যাভাব 8 ইয়ার্স। আর পার্টিকুলার 8 ইয়ার্স এর, পার্টিকুলার 8 ইয়ার্স এর কত বলো, 48 জন, তাই তো। এখান থেকে ইকুয়েশনটা বানিয়ে নিতে হবে আমাদের, এখান থেকেই আমাদের ইকুয়েশনটা বানিয়ে নিতে হবে। দেখো বিলো 8 ইয়ার্স হচ্ছে তোমার 20, এই সবকিছু মিলিয়েই তো তোমার 100x, তাই না। এই যে তোমার বিলো 8 ইয়ার্স, অ্যাভাব 8 ইয়ার্স আর পার্টিকুলার 8 ইয়ার্স, এই সবটা মিলিয়েই তো তোমার 100x। তাহলে এই সবটাকে যোগ করে দিলে কত হবে, 20x প্লাস 32 প্লাস 48, সেটা মানেই তো তোমার 100x, তাই না। তাহলে এই দুটো যোগ করলে 32 আর 48 যোগ করলে তোমার কত হয়ে যাচ্ছে, দেখো 80 হয়ে যাচ্ছে, এই দুটো যোগ করলে 80, আর 20x কে ওদিকে পাঠিয়ে দিলে তোমার 80x। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল, x এর ভ্যালু দুদিক থেকে 80 কেটে গিয়ে 1 হয়ে গেল। তাহলে x এর ভ্যালু যদি 1 হয়, আমাদের বলেছিল যে বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা কত, তাহলে টোটাল তুমি কত ধরে নিয়েছিলে, টোটাল তুমি 100x ধরে নিয়েছিলে, দ্যাট ইজ আমার 100, ওই বিদ্যালয়ের টোটাল যে ছাত্র সংখ্যা সেটা হচ্ছে 100, মানে 100 আমাদের উত্তর। দেখো বোঝা গেল সলিউশন, দেখে নাও। আবার বুঝিয়ে দেবেন হ্যাঁ বলো বলো, কোন জায়গাটা তুমি বুঝতে পারোনি জিজ্ঞাসা করলাম। কোশ্চেনটা আবার একটু ক্লিয়ার করে দিন তো। আচ্ছা আমি বলে দিই পুরোটা আরেকবার, তুমি দেখে নাও অঙ্কটা। হ্যাঁ অঙ্কটা পড়বে আগে ভালো করে। বলেছে কোনো একটা স্কুলে 8 ইয়ার্স এর বিলো যে সমস্ত স্টুডেন্টরা আছে সেটা হচ্ছে 20%। কার 20%? টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট ওই স্কুলে যারা পড়ে তার 20% হয়ে যাচ্ছে বিলো 8 ইয়ার্স। দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট অ্যাভাব 8 ইয়ার্স, 8 বছরের ওপরে যে সমস্ত স্টুডেন্টরা আছে, এখানে ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার করতে হবে। বলছে কি 8 বছরের ওপরে যে সমস্ত স্টুডেন্টরা আছে সেটা হচ্ছে 2/3। কার 2/3? পার্টিকুলার 8 ইয়ার্স এর যে সমস্ত স্টুডেন্টরা আছে তার 2/3, ঠিক আছে। পার্টিকুলার 8 ইয়ার্স এজের যে সমস্ত স্টুডেন্টরা পড়ে ওই স্কুলে তার 2/3 হচ্ছে তোমার অ্যাভাব 8 ইয়ার্স। এবারে পার্টিকুলার 8 ইয়ার্স এর কতজন বলো, 48 জন। তাই জন্য 8 ইয়ার্স অ্যাভাব কত লিখেছি, 2/3 ও 48 মানে 32, আর 8 বছরের কত, 48। তাহলে 8 বছরের নিচে, 8 বছরের ওপরে আর 8 বছর, সবটা মিলিয়েই তো তোমার টোটাল স্কুল স্টুডেন্ট হচ্ছে। তাই জন্য এই তিনটাকে আমি যোগ করেছি, 20x প্লাস 32 প্লাস 48, এটাই হচ্ছে ওই স্কুলে যতজন ছাত্র আছে। সেখান থেকে ক্যালকুলেশন করে x এর ভ্যালু 1, তার মানে টোটাল স্টুডেন্ট 100 ইন্টু x মানে 100 ইন্টু 1, দ্যাট ইজ 100। দেখো তো বোঝা গেল, এবারে বলো। হ্যাঁ বুঝেছি। আচ্ছা আমাকে যদি এক্স না ধরে করতে চায়, হ্যাঁ তো অসুবিধা নেই, তুমি পার্সেন্টেজটা রেখে করবে। হ্যাঁ কারণ একটা 48 এর পার্টিকুলার ভ্যালু আছে, তো তুমি এক্স যদি না ধরো তাহলে তুমি টোটাল স্টুডেন্টকে 100% ধরে নিয়ে করো, তাহলেও তোমার একই আসবে জিনিসটা, আলাদা কিছু নাই। তুমি বাড়িতে চেষ্টা করবে, করে আমাকে পাঠিও, আমি কারেকশন করে দেবো যদি ভুল হয়। ওকে ম্যাম, ওকে ম্যাম, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, চলো এগোনো যাক। কোশ্চেন নাম্বার 12, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানেটা বুঝবে। বলছে গৌরব স্পেন্ড 30% of his monthly income on food articles, খাওয়া দাওয়ার উপরে তার মান্থলি ইনকাম এর 30% সে খরচ করে খাওয়া দাওয়ার উপরে। 40% অফ দ্য রিমেইনিং, তার মানে খাওয়া দাওয়াতে খরচ করার পরে বাকি যেটা থাকে, অন কনভেন্স অ্যান্ড ক্লথস অ্যান্ড সেভ 50% অফ দ্য রিমেইনিং। তার মানে ফুড আর্টিকেলসে সে 30% খরচ করছে, বাকি যেটা পড়ে থাকছে অবশিষ্ট টাকার 40%, এই যে লেখা আছে যে অবশিষ্ট টাকার 40% যাতায়াত আর পোশাকে ব্যয় করে। ওকে, অ্যান্ড সেভ 50% অফ দ্য রিমেইনিং, আবার বাকি যেটা থাকে তার 50% সে সেভ করে। মানে ক্লথস আর যাতায়াতে যে খরচটা করলো তারপরে আবার যেটা রিমেইনিং থাকলো তার 50% সেভ করছে। ঠিক আছে, এবারে বলছে যদি তার মান্থলি স্যালারি হয় 18,400 টাকা, 18,400 টাকা যদি তার মান্থলি স্যালারি হয়, তাহলে হাউ মাচ ডাজ হি সেভ এভরি মান্থ, এভরি মান্থ কত টাকা সেভ করছে সেটা আমাদের বের করতে হবে।
বোঝা গেল? এবারে দেখো, আমি একেবারে তার মান্থলি স্যালারিটা ধরে নিচ্ছি 18,400 যা দেওয়া আছে, সুতরাং এখানে 100 বা এক্স ধরার কোনো দরকার নেই। এই স্যালারি থেকে সে ফুড আর্টিকেলস এর 30% খরচ করে। আচ্ছা, কোন খাতে কত খরচ করে আমার জানার দরকার নেই, আমরা খরচ করার পরে কতটা পড়ে আছে সেটাকে নিয়ে ক্যালকুলেশন করব। 18,400 30% খরচ করে দিলে বাকি থাকে 70%, মানে 100 থেকে, যেহেতু পার্সেন্টেজ মানেই তো 100-র উপরে ক্যালকুলেশন, তাই 30% খরচ করলে 70% তার পড়ে থাকবে। রিমেইনিংটা বের করছি, লেফট অ্যামাউন্ট। কেন? কারণ আমাদের বাকি ক্যালকুলেশন গুলো রিমেইনিং এর উপরেই করতে হবে। তাহলে খাওয়া দাওয়াতে খরচ করার পরে গৌরবের হাতে এই টাকাটা থাকলো। এখান থেকে এই টাকাটা 40% আবার যাতায়াত আর জামা কাপড়ের জন্য খরচ করেছে। তাহলে ওই যাতায়াত জামা কাপড়ে যদি 40% খরচ করে, তাহলে পড়ে থাকা উচিত 60%। এখানে যেমন তার 70% পড়েছিল, এখানে তার 60% পড়ে থাকবে আফটার দিস এক্সপেন্ডিচার। তাহলে এই টাকাটার 60%, তার মানে ইন্টু 60/100 আমি করে দিলাম। পড়ে আছে কতটা? যাতায়াত আর জামা কাপড়ে খরচ করার পরে এই টাকাটা তার হাতে থাকলো। এর মধ্যে আবার 50% সেভ করে, আর ওই সেভিংসটাই বের করতে দিয়েছে। এর 50% সেভ করে, তাহলে এর 50% করে দাও ক্যালকুলেশন, হয়ে যাবে তার সেভিংস, হয়ে যাবে তার সেভিংস। দেখো ইকুয়েশনটা ক্লিয়ার হয়েছে? বলো আমাকে আগে, তারপর করবে ক্যালকুলেশন। ওই যে ওটা তো রিমেনিং 30%, তার রিমেনিং 70, 100টা হলো। হ্যাঁ, রিমেইনিংটা কত পড়ে আছে সেটা বের করছি, খরচ কত করেছে তা নয়। হ্যাঁ, এবার এর মধ্যে যাতায়াত আর পোশাক মিলিয়ে 40% হচ্ছে খরচ করছে, তাহলে পড়ে আছে হচ্ছে 60/100, তাই তো? হ্যাঁ, 60/100। তারপরে ওই যেটা 60/100 এটা পড়ে আছে, ওর 50%। ওর 50%, একদমই তাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা তুমি এবারে ক্যালকুলেশন করো। এটা তো পারবে করতে। তুমি জিরো গুলো কেটে নাও, সব মিলিয়ে ওপরে কতগুলো জিরো আছে? 1 2 3 4 5, ওপরে মোট 5টা জিরো আছে। আর নিচে তুমি এই 5টা জিরো একেবারে কেটে দাও, এই 5টা জিরো গুনে গুনে কেটে দিলাম। আর নিচে কটা? এই 4টে জিরো কাটলাম, আর এখানে একটা জিরো কাটলাম। বোঝা গেল? আর এই 5 দিয়ে 10কে কেটে দিলাম, এখানে 2 হয়ে গেল। আর 2 দিয়ে এবারে তুমি কাটাকুটি করো নিজের মতন, আর কিছু করার নেই। 2 দিয়ে এখানে এটাকে কেটে দাও, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, তার মানে 92। আর এদিকে হচ্ছে 6 7 42, 92 6 7 42। এবারে দেখো এইটার ইউনিট ডিজিট দেখে তুমি কিছু করতে পারবে না, তার কারণ এটার ইউনিট ডিজিট 4 আসবে, এবিসি তিনটেতে ইউনিট ডিজিট 4 দিয়ে দিয়েছে। তার মানে এই ক্যালকুলেশনটা তোমাকে নিজেকে করতে হবে। এটা করে আমাকে বলো কত হচ্ছে। ম্যাম 3864। 3864, একদম 3864। এই টাকাটা সে সঞ্চয় করেছে। অপশন বি আমাদের অ্যান্সার। দেখো বোঝা গেল? ক্লিয়ার তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13 কি দিয়েছে? বলছে দ্য প্রাইস অফ এ শার্ট ইনক্রিজেস বাই 15% and reduce by 15%, the final price of the shirt। কোনো একটি শার্টের দাম প্রথমে 15% ইনক্রিজ করেছে, তারপর আবার 15% রিডিউস করে গেছে, তাহলে ওই শার্টের যে ফাইনাল প্রাইসটা সেইটা কত হবে বের করতে দিয়েছে। শার্টের যে ফাইনাল প্রাইসটা সেইটা কত হবে বের করতে দিয়েছে। বোঝা গেল? তাহলে মনে রাখবে, যখন একটার উপরে একটা ক্যালকুলেশন কন্টিনিউ হয়, সেটাকে সাকসেসিভলি ইনক্রিজিং বা ডিক্রিজিং এর ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করব। প্রথমে 15% ইনক্রিজ, তারপর যেটা ইনক্রিজ তার উপরে আবার 15% ডিক্রিজ। তার মানে একটার উপরে একটা ক্যালকুলেশন কন্টিনিউ হতে থাকছে, একবার বৃদ্ধি হলো একবার হ্রাস হলো। এখানে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে সাকসেসিভের ব্যাপারটা তো ডেফিনেটলি আসছে, তাও আমরা আরো সহজে বলতে পারি কথাটা, যে যখনই মনে রাখবে এই টাইপের প্রশ্নগুলোতে যদি ইনক্রিজ পার্সেন্টেজ আর ডিক্রিজ পার্সেন্টেজ, ইনক্রিজ পার্সেন্টেজ আর ডিক্রিজ পার্সেন্টেজ এই দুটো যদি সেম হয়ে যায়, এই দুটো যদি একই হয়ে যায়, ইনক্রিজ পার্সেন্টেজ আর ডিক্রিজ পার্সেন্টেজ, তাহলে ওভারঅল চেঞ্জ অলওয়েজ ডিক্রিজই করবে, এটা মনে রাখবে। দেন ওভারঅল চেঞ্জ
ওভারঅল চেঞ্জ অলওয়েজ ডিক্রিজেস। ওভারঅল চেঞ্জ অলওয়েজ ডিক্রিজেস, ওভারঅল চেঞ্জ যেটা সেটা অলওয়েজ ডিক্রিজই করবে। এবারে আগে ইনক্রিজ না পরে ডিক্রিজ, নাকি আগে ডিক্রিজ না পরে ইনক্রিজ, এটা ম্যাটার করছে না। দুটো সেম কি না? হ্যাঁ দুটো সেম, দুটোই আছে 15% করে, তাহলে ইনক্রিজ হবেই না। আবার অপশন এতে দিয়েছিল ডাজ নট চেঞ্জ, না এটাও হবে না, চেঞ্জ তো ডেফিনেটলি হবেই, ইনক্রিজ না, তাহলে বি এটা হতে পারে, বা ডি নান অফ দিস এটাও হতে পারে। মনে রাখবে ডিক্রিজ তো করবে, কিন্তু সেই ডিক্রিজের পার্সেন্টেজটা কি হবে? ডাইরেক্ট আমি বলবো ইনক্রিজ আর ডিক্রিজিং এর যে রেটটা বলে দেবে, যে রেট পার্সেন্টেজটা বলে দেবে, তার হোল স্কোয়ার বাই 100%। এই ফর্মুলাটা ক্যালকুলেট করলে যেটা হবে ঠিক তত পার্সেন্টেজ ডিক্রিজ করবে। ইনক্রিজ আর ডিক্রিজিং এর যে রেটটা তোমায় বলে দেবে, সেই রেট পার্সেন্টেজের স্কোয়ার বাই 100। তাহলে এখানে কত বলেছে? 15, তাহলে তুমি বলবে 15 স্কোয়ার বাই 100%। 15 স্কোয়ার করলে কত হয় আমরা জানি কিন্তু 225, তাহলে 225 বাই 100%, তার মানে 2.25%। কি হয়েছে? ইনক্রিজ না ডিক্রিজ? ডেফিনেটলি ডিক্রিজ, ডেফিনেটলি ডিক্রিজ, তার মানে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো বোঝা গেল? ফর্মুলাটা মনে রাখবে। এইটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন এই রুলসটা অ্যাপ্লাই হবে তবেই, না হলে কিন্তু নয়। ক্লিয়ার? বলো। মানে ইনক্রিজ পার্সেন্টেজ আর ডিক্রিজ পার্সেন্টেজের রেটটা যদি সমান হয় তখন এটা যাবে, সমান হয় তবেই, এবং রেজাল্ট অলওয়েজ চেঞ্জ হবে আর সেটা ডিক্রিজ হবে। এই কেসের ক্ষেত্রে কখনো ইনক্রিজ হয় না। প্রফিট অ্যান্ড লসেও আমরা সেম টাইপের কোশ্চেন কিন্তু পাবো। ওকে ঠিক আছে, এবারে এইটা দেখো ভালো করে কি বলেছে। 14 নম্বর অঙ্কটা বলছে দ্য প্রাইস অফ এন আর্টিকেল ফার্স্ট ইনক্রিজড বাই 10% and again by 20%. The last increased price is 33%. The original price কত? দেখো আগের অঙ্কটাতে বলেছিলাম ইনক্রিজ ডিক্রিজের সমান হলে সবসময় তোমার ডিক্রিজ করবে, বাট এইটাও কিন্তু সাকসেসিভেরই অঙ্ক। এটাও তোমার সাকসেসিভ কথাটার মানে কি বলতো? যেটা একটার ওপরে একটা চেঞ্জ কন্টিনিউ হতে হতে থাকে সেটাকে সাকসেসিভ বলা হয়। এটাও তাই ছিল, এটাও তাই। কোনো একটা আর্টিকেলের দাম প্রথমে 10% ইনক্রিজ করেছে, সেটা আবার 20% ইনক্রিজ, মানে এখানে কোনো ডিক্রিজ হয়নি, এখানে পরপর দুবারই ইনক্রিজ করেছে। তাহলে ওভারঅল রেজাল্ট যে ইনক্রিজ করবে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। প্রথমে 10% ইনক্রিজ, তারপরে আবার 20% ইনক্রিজ, তাহলে ওভারঅল রেজাল্ট কিন্তু ডেফিনেটলি তোমার ইনক্রিজই করবে। আচ্ছা তাহলে আমি কি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো? একদমই পারবো না, একদমই পারবো না। এই ফর্মুলাটার পার্টিকুলার রুলস আমি অলরেডি লিখিয়ে দিয়েছি। তাহলে এখানে কি হবে? মনে রাখবে যে যদি পরপর সাকসেসিভ ইনক্রিজিং বা ডিক্রিজিং, সাকসেসিভ পার্সেন্টেজ বা সাকসেসিভ চেঞ্জ পার্সেন্টেজ লিখে রাখো, সাকসেসিভ চেঞ্জ পার্সেন্টেজ, একবার হচ্ছে x% চেঞ্জ, আরেকবার হচ্ছে y%। ইনক্রিজ ডিক্রিজের ব্যাপারটা পরে আসছি, মোট কথা দুবার চেঞ্জ হয়েছে। তাহলে ওভারঅল চেঞ্জ পার্সেন্টেজের যে ফর্মুলাটা হবে, ওভারঅল চেঞ্জ পার্সেন্টেজের যে ফর্মুলাটা হবে সেটা এইটা, x প্লাস ওয়াই প্লাস xy বাই 100%। এইটা x প্লাস ওয়াই প্লাস xy বাই 100, এই ফর্মুলাটা জলের মতো মুখস্থ রাখবে। যখন তোমাকে বলবে ইনক্রিজ বৃদ্ধি হয়েছে, যখন বলবে বৃদ্ধি হয়েছে বা ইনক্রিজ আমরা প্লাস সাইন ইউজ করব, যখন বলবে ডিক্রিজ বা হ্রাস হয়েছে বা কমে গেছে তখন মাইনাস, প্লাস মাইনাস। তাহলে এখানে তুমি একটা কাজ করো, এই অঙ্কের ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা প্লাস 10% নাও আর ওয়াই এর ভ্যালু দুটোই তো ইনক্রিজ, তাহলে এখানে তো নেগেটিভ আসছে না, না তাহলে এখানে এটাও তোমার +20, তো এখানে দুটোই প্লাস হবে, এক্স আর ওয়াই দুটোই প্লাসে বসাও। তাহলে প্লাস 10% এখানে +20, এক্স ওয়াই গুণ করলে কি হবে? প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আবার এখানেও একটা প্লাস আছে, তাহলে এটা প্লাসই থেকে গেল। 10 × 20 ডিভাইডেড বাই 100 কত হচ্ছে দেখো তো এটা ক্যালকুলেশন করে, 10 20 মিলিয়ে 30 আর এখানে 2 2, তাই তো 32%, প্লাস 32 মানে কি
ওভারঅল 32 প্লাস মানে কি হলো, ওভারঅল জিনিসটা ইনক্রিজ করলো 32%, ওভারঅল ইনক্রিজ করলো 32%। ঠিক আছে, এবারে আমাদের অঙ্কটাতে বলেছিল ইনক্রিজ হওয়ার পরে যদি প্রাইস 33 টাকা হয়ে দাঁড়ায় তাহলে অরিজিনালটা কত ছিল। ইনক্রিজ করার পরে ফাইনাল যে প্রাইসটা, ঠিক আছে, সেটা তোমার 33 টাকা, তাহলে অরিজিনাল প্রাইসটা কত ছিল বের করতে দিয়েছে। তো আমি দেখলাম 32% তোমার চেঞ্জ হয়েছে ওভারঅল, মানে ইনক্রিজ করেছে। তাহলে 32% ইনক্রিজ করে হয়েছে কতটা, 32% মানে 32/100 করে দাও। তাহলে আমি বলতে পারি অরিজিনালটা 100 ছিল আর 32টা ইনক্রিজ করেছে। তাহলে আফটার ইনক্রিজিং ইট বিকামস, আফটার ইনক্রিজ, আফটার ইনক্রিজ, ইনক্রিজ হওয়ার পর এটা কত হয়ে যাবে বলো, 132 হবে কিনা। 100 ছিল, 32 ইনক্রিজ করেছে, তাহলে ইনক্রিজ হওয়ার পরে 132 হলো। আবার এই যে 132, এটাই তোমাকে প্রশ্নে বলেছে না যে 33 টাকা হয়ে গেছে, ইনক্রিজ করার পরে ফাইনাল দামটা 33 টাকা। অরিজিনালটা কত এখানে, 100 টাকা অরিজিনাল, 32 ইনক্রিজ করেছিল, তাহলে অরিজিনালটা 100। তাহলে 132 মানে যদি 33 হয়, আমি এখানে ঐকিক নিয়মে 100 মানে কত বের করবো, 1 মানে কত, 100 মানে কত। আমি ডাইরেক্টলি করছি 33/132 ইন্টু 100, ইন্টু 100, এইটা হচ্ছে তোমার অরিজিনাল প্রাইস। এইটা ক্যালকুলেশন করে আমাকে বলো এটার অ্যান্সার কত হলো। কারণ 25 আসছে। 25, একদম কারেক্ট। এটাই কিন্তু তোমার অরিজিনাল যে প্রাইসটা সেটা। আচ্ছা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম, 32% মানে ওখানে ধরলাম 100-র মধ্যে 32 বেড়েছে, হ্যাঁ, তাহলে ইনক্রিজ একদম হচ্ছে correct। 132। এটা কিন্তু সাইনটা দেখবে, এখানে সাইনটা প্লাসে এসেছে মানে ইনক্রিজ করেছে। যদি কখনো এখানে সাইনটা নেগেটিভ আসে তখন কিন্তু ডিক্রিজ বুঝতে হবে, তখন 100 থেকে সেটা বিয়োগ করতাম। এখন আমি 100-র সাথে যোগ করলাম কারণ এতটা বেড়েছে। তলায় যেটা সেটা তো সবসময় অরিজিনালকে বোঝানো হয়, মানে 100 ছিল, 32 বেড়েছে, তাহলে হয়েছে 132, যেটা মানেই 33, তাই না? জিনিসটা তো এরকমই হচ্ছে। হুম, মানে ওভারঅল ঠিক আছে, ইনক্রিজ করেছে 132, হ্যাঁ তাহলে 132টা লাস্ট ইনক্রিজ যেটা হচ্ছে 33, 132টা হচ্ছে ভ্যালুতে 33, হ্যাঁ, তাহলে 100 একদমই তাই। অরিজিনাল। হ্যাঁ ঠিক আছে। ঐকিক নিয়মে 1 মানে কত, যেটা আমি করিনি ওইটা স্কিপ করেছে, একেবারে ডাইরেক্টলি 100 হ্যাঁ মানে কত বের করেছে। আচ্ছা ম্যাম, ওকে ম্যাম। ঠিক আছে, চলো নেক্সট। 15 এরটা কি বলছে দেখো, খুব সুন্দর একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলছে এ পারসন স্পেন্ড 75% অফ হিজ ইনকাম, এক ব্যক্তি তার ইনকামের 75% স্পেন্ড করছে, মানে যা রোজগার করে তার 75% সে খরচ করে দেয়। এবার বলছে ইফ হিজ ইনকাম ইনক্রিজেস বাই 20%, এখন যদি তার ইনকাম 20% ইনক্রিজ করে আর এক্সপেন্ডিচার যেটা সেটা যদি 15% ইনক্রিজ করে, তাহলে তার সেভিংস কতটা ইনক্রিজ করছে, মানেটা আগে বোঝো। এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করে দেন, যদি তার আয় মানে তার রোজগার যদি এখন 20% বৃদ্ধি হয় আর তার ব্যয় খরচ যদি 15% বৃদ্ধি হয়, তাহলে তার সঞ্চয় শতকরা কত। তা আমরা তো ভালো করেই জানি যে ইনকাম থেকে তুমি যদি এক্সপেন্ডিচার বা খরচটা বাদ দাও তাহলেই তুমি কিন্তু সঞ্চয় বা সেভিংসটা পেয়ে যাবে। ইনকাম, এদিকে হচ্ছে এক্সপেন্ডিচার আর এদিকে হচ্ছে সেভিংস। 100 টাকা সে যদি ইনকাম করে, সে 75 টাকা এখানে খরচ করে, 25 টাকা সেভ করে। তুমি এটাকে না কাটাকুটি করে ফেলো, 25 দিয়ে কাটো এটাকে, 4 25-এ 100, 3 25-এ 75 আর 25 একে 25 হলো তো এইটা। এবারে আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য 4 3 1 না রেখে 400 সবকটাকে 100 দিয়ে গুণ করছি, যা করব সবগুলোতেই সেম, 300 আর 100 করে নিলাম। এটা ওল্ড, এটাকে আমি এখন ওল্ড বলে দাবি করছি। মানে আমি ধরে নিচ্ছি ওল্ড ইনকাম ছিল তার 400 টাকা, 300 টাকা খরচ করতো, 100 টাকা সে বাঁচাতো। ঠিক আছে, এরকম 25 দিয়ে কাটার পর সবগুলোকে 100 দিয়ে গুণ করে দিয়েছি, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা 100 দিয়ে মাল্টিপ্লাই করা যেতেই পারে। এইবারে নিউ যেটা করব আমরা, বলেছে কি যদি তার ইনকাম 20% ইনক্রিজ করে, তাহলে তুমি মনে মনে করো না 400 টাকার 20% করলে কত হয়। 400 টাকার
20% বা আমি বলতে পারি 20% ডাইরেক্ট ইনক্রিজ, তার মানে 400 টাকার 120%। তুমি তো মুখে মুখে ক্যালকুলেশন করে বলতে পারবে 4 × 48 মানে 480 টাকা তার এখন নতুন ইনকাম। বোঝা গেল? আচ্ছা, সে এক্সপেন্স করছে বা খরচ করছে, তার রোজগারের মানে খরচের 15% বেড়ে গেছে। কার 15%? 300। তার মানে 300-র 15%, 115 বেড়ে গেছে, তাই জন্য প্লাস করে দিলাম 100-র সাথে, কমে গেলে বিয়োগ করতাম। তাহলে দেখো কত হয়, 3 15 45 মানে 345, তাই তো? তাহলে আমরা এখন বলতে পারি সে 480 টাকা ইনকাম করছে, 345 টাকা খরচ করছে। এই দুটো বিয়োগ করলেই তার সেভিংস চলে আসবে। তাহলে সেভিংসটা এই দুটো মাইনাস করে ফেলো। দেখো কত হয়ে যাচ্ছে তোমার, 5 3 4 5 6 7 8 3 আর এটা হচ্ছে 135 টাকা সেভিংস করছে। এই দুটো মাইনাস করলাম। বলেছে সেভিংস আগের থেকে কতটা ইনক্রিজ করবে। আগে তার সেভিংস ছিল 100, এখন হয়ে গেছে 135। তাহলে কত টাকা ইনক্রিজ করলো? 35 টাকা ইনক্রিজ করলো আউট অফ 100। শুধু তো কত টাকা ইনক্রিজ করলো তা নয়, কত পার্সেন্টেজ, মানে যতটা ইনক্রিজ করলো কার উপরে, আগের সেভিংস এর উপরে। আগের সেভিংস কত ছিল, 100 ইন্টু 100%, ইন্টু 100 হচ্ছে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য। 35 টাকা ইনক্রিজ করলো আউট অফ 100। দেখো এখানেও তাই করেছিলাম না, যে কতটা ইনক্রিজ করলো, 8.75, কতর ওপরে, এই 25-এর ওপরে, আগের সেভিংস এর ওপরে, তবে 35% এসেছিল। আর এখানে যেহেতু আগের সেভিংসটা 100 টাকাই আছে, তো ডাইরেক্ট আমি বলবো যে তার এখনকার সেভিংসটা 35% ইনক্রিজ করেছে। তো অপশন ডি সহজেই আমাদের উত্তর কিন্তু চলে এলো। দেখো বোঝা গেল জিনিসটা? বলো। হ্যাঁ ম্যাম। 15টা অঙ্কই তুমি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। যেটা আমি প্রথমে যে চারটা লিখিয়েছি, সেই চারটাকে 2-3 বার করে নিজে বাড়িতে লেখো। প্লাস এই অঙ্কগুলো দেখো আমি যেভাবে বললাম সেইভাবে অঙ্কগুলো ধরা যাচ্ছে কিনা, নিজে নিজে করতে পারছো কিনা। পার্সেন্টেজের আরেকটা ক্লাস করব, আমি এক্সারসাইজটা আজকে তোমাকে সেন্ড করে দেবো, তুমি আজকে এক্সারসাইজটা পেয়ে যাবে। সেটা করে আমাকে পাঠিও, আমি অ্যান্সার গুলো তারপরে চেক করে নেবে। আমি অ্যান্সার পাঠিয়ে দেবো, কিন্তু তুমি আগে নিজে করো, তারপর প্র্যাকটিস সেট দেবো। নিজেকে করতে হবে প্রচুর। আর পার্সেন্টেজের সেকেন্ড ক্লাসে আমি এইরকমই আরো ডিফারেন্ট টাইপের 10-15টা অঙ্ক রাখবো, যাতে তোমার ওভারঅল একটা কনসেপ্ট ক্লিয়ার হয়। ঠিক আছে? বোঝা গেল তো? হ্যাঁ ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি। নেক্সট ক্লাসটা কবে আমি তোমাকে কালকে জানিয়ে দিই। কালকে হয়তো আমার হবে না সময়, আমার দেখছি এই সপ্তাহে কবে করানো যায় ক্লাসটা। ওকে? ওকে ম্যাম। ঠিক আছে। আর এই যে ক্লাসটা রেকর্ড হলো, তুমি চাইলে রেকর্ডিংটাও করে নিতে পারবে। তবে এই যে ক্লাসটা এখন রেকর্ড হলো, এটা রেকর্ড হতে একটু টাইম লাগবে, হয়তো মেবি তুমি কালকের দিকে হয়তো রেকর্ডিংটা পাবে। তারপরে তুমি ঠিক আছে। রেকর্ডিংটা দেখে নিও যদি প্রয়োজন পড়ে। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস এখানেই এন্ড করলাম।